হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন থেকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে যে সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো এসছে, অর্থাৎ প্রিভিয়াস প্রায় 12-13 বছরের কোয়েশ্চেন বা আরো বেশি কোয়েশ্চেন আমরা সলভ করব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন আমরা কনসেপ্ট ওয়াইজ প্রত্যেকটা জিনিসটা ক্লিয়ার করব, এবং খুব সিম্পল এবং সহজ উপায় যেভাবে করা যায়, এবং সেই সাথে যতটা কম্প্যাক্ট ভাবে জিনিসটাকে সলভ করা যায় এবং সেই মেথডটা যাতে তোমরা অন্য টাইপের প্রবলেমও অ্যাপ্লাই করতে পারো সেইভাবেই এখানে ক্লাসটা করানো হবে। এবং প্রত্যেকটা অঙ্ক তোমরা মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, সেভাবে না দেখে প্র্যাকটিস করো, এবং সেই টাইপের বিভিন্ন অঙ্ক করার চেষ্টা করো। তোমরা অবশ্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ক্ষেত্রে বা যে কোনো জয়েন্ট মেইনস বা যা খুশি হোক না কেন, তোমরা কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে পারবে। তো তার জন্য তোমরা প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। সেখান থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো রয়েছে, কোনো রকম ডেফিনাইট ইন্টিগ্রেশন আমি আজকে করাবো না। আমি আজকে যেটা করাবো সেখানে উইদাউট এনি লিমিট, আপার লিমিট লোয়ার লিমিট ছাড়া ইনডেফিনাইট ইন্টিগ্রেশন দিয়ে শুরু করছি। কারণ এটা তোমরা সদ্য ক্লাস 12-এর যারা যারা পরীক্ষা দিয়েছো, তারা ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তারা সদ্যই ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকলন বা ইন্টিগ্রেশন পোর্শনটা তোমরা কভার করে এসেছো এবং পরীক্ষা দিয়ে এসেছো। ফলে সেক্ষেত্রে সেটা দিয়ে স্টার্ট করে তোমাদের সদ্য করে আসা জিনিসটা ডাব্লিউবিজেইতে বা যেই মেন্সে বা যেই অ্যাডভান্সে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিভাবে আসছে, কিভাবে তার অ্যাপ্রোচগুলোকে তৈরি করা হচ্ছে, কিভাবে কোয়েশ্চেনগুলো সেট করা হচ্ছে, সেগুলো সম্পর্কে তোমরা আইডিয়া করতে পারবে। আমি কিন্তু প্রথমেই ক্লাস 11-এর বা অন্য কোন চ্যাপ্টার দিয়ে শুরু করছি না, তোমাদের ক্লাস 12-এর অতি পরিচিত যে চ্যাপ্টার সেটা ইন্টিগ্রেশন, সেখান থেকে কিন্তু স্টার্টটা করছি আমি, যাতে করে তোমরা সদ্য করে আসা জিনিসগুলো সম্পর্কে, সেটা জয়েন্ট এন্ট্রান্সে কিভাবে সেই কোশ্চেনগুলো আসে সেটা তোমরা বুঝতে পারো। ঠিক আছে? এবং সেই আইডিয়াটা তোমাদের সদ্য রয়েছে, এবং শুধু তাই নয়, তার ফর্মুলাগুলো আশা করি মুখস্থ রয়েছে, মনে রয়েছে, এবং কনসেপ্টটাও আশা করি ক্লিয়ার রয়েছে। তা সত্ত্বেও আমি প্রত্যেকটা জিনিস আরো একটু আলোচনা করতে করতে, ক্লিয়ার করতে করতে যাব কোয়েশ্চেন আনসার সলভ করার সময়। ঠিক আছে? তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোর্শন জয়েন্ট এন্ট্রান্সের জন্য, সেটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন বা অনির্দিষ্ট সমাকলন। সেখান থেকে কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় কোয়েশ্চেন এসছে, এবং ইন ফিউচার, এবং এইবারও আসবে। ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে শুরু করছি সেটা হচ্ছে ডাব্লিউবিজেই 2016। ঠিক আছে? ইনডেফিনাইট ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে ডাব্লিউবিজেই 2016 এর কোয়েশ্চেন। এর আগের প্রিভিয়াস ইয়ার গুলো আমরা করবো, অর্থাৎ 2015 পর্যন্ত যে কোয়েশ্চেন গুলো এসছে সেগুলো আমরা সলভ করবো। কিন্তু প্রথমে আমি শুরু করছি হচ্ছে ডাব্লিউবিজেই 2016-এ আসা যে কোয়েশ্চেনটা রয়েছে, সেটা বলেছে কি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন 2 to the power x, ইন্টিগ্রেশন 2 to the power x f dash x প্লাস এফ এক্স লগ 2 dx, এটার মান কত হবে? ঠিক আছে, এখানে কিন্তু এত বড় কোয়েশ্চেন নয়, এটা দেখতেই পাচ্ছ এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে সেখান থেকে কোয়েশ্চেনটা যেহেতু নেওয়া, ডাইরেক্ট পেপার থেকে কোয়েশ্চেনটা তোলা হয়েছে, ফলে সেখানে আমাদের কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে কিন্তু কোয়েশ্চেনটা থাকে। একই কোয়েশ্চেন, প্রত্যেকটা কোয়েশ্চেনই ইংলিশ ভার্সনেও থাকবে, বাংলা ভার্সনেও থাকবে। তোমরা দুটো ভার্সনই এখানে নেওয়া হয়েছে, তাই সেই হিসাবে দুটো কোয়েশ্চেন লেখা, কিন্তু কোয়েশ্চেন কিন্তু আলটিমেটলি একটাই। ঠিক আছে? তো যাই হোক, এটাকে আমরা কিভাবে সলভ করব? তো 2 to the power x f dash x প্লাস এফ এক্স লগ 2 dx। ঠিক আছে, আমরা যদি এরকম করি এটাকে, যে লেট z ইকুয়ালস টু 2 to the power x এফ এক্স যদি ধরি, z ইকুয়ালস টু 2 to the power x ইন্টু এফ এক্স ধরলে আমরা কি পাবো? সেখান থেকে ডিজেড এর ভ্যালুটা কত পাবো? ডিজেড ইকুয়ালস টু পেয়ে যাবো তাহলে 2 to the power x এফ এক্স এর ডেরিভেটিভ পাবো। ডিজেড মানে কি হবে? এটার ডেরিভেটিভ। এবার এটার ডেরিভেটিভ অ্যাকচুয়ালি কত হবে? তাহলে ডিজেড ইকুয়ালস টু, আমরা পেয়ে যাচ্ছি ডি অফ, এখানে কত আছে? 2 to the power x এফ এক্স। তাহলে 2 to the power x এর ডেরিভেটিভ কত? 2 to the power x এর ডেরিভেটিভ হচ্ছে 2 to the power x লগ 2। তার সঙ্গে থাকবে এফ এক্সটাকে সেম রাখবো। এটা তো ইউ ইন্টু ভি মেথড ডেরিভেটিভ হবে। এটা তো ইউ ইন্টু ভি মেথড ডেরিভেটিভ হবে। প্রথমে ইউ এর ডেরিভেটিভ ভিটা সেম, তারপর আবার প্লাস করে 2 to the power x টা সেম রেখে এফ এক্স এর ডেরিভেটিভ অর্থাৎ এফ ড্যাশ এক্স, এবং সেই সাথে চলে আসবে হচ্ছে ডিজেড ডিএক্স।
ঠিক আছে, সেই সাথে আমাদের চলে আসবে হচ্ছে একটা ডিএক্স। যেরকম জেড ধরলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ডিজেড ডিএক্স। যদি কারোর অসুবিধা হয় তাহলে এখানে লিখতে পারে ডিজেড ডিএক্স। আমি আর লিখছি না, আমি ডাইরেক্ট এখানেই বলছি ডিএক্সটাকে। তাহলে আলটিমেটলি যেটা আমরা পেলাম, তাহলে ডিজেড ইজ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 2 টু দি পাওয়ার এক্স। যদি কমন নিই ওভারঅল, 2 টু দি পাওয়ার এক্সটা এখানেও রয়েছে এখানেও রয়েছে, কমন চলে যাচ্ছে, কমন গিয়ে কত পড়ে থাকছে, তাহলে এফ এক্স লগ টু, এফ অফ এক্স লগ টু পড়ে থাকছে, প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। এবার একটু অবজার্ভ করে দেখো জিনিসটা, যে এইখানে যেটা রয়েছে সেটাই কিন্তু এটা, সেটাই কিন্তু আলটিমেটলি এটা। ঠিক আছে, তাহলে দেয়ার ফোর, তাহলে গিভেন ইন্টিগ্রেশনটা তাহলে কি হয়ে যাচ্ছে, তাহলে গিভেন ইন্টিগ্রেশনটা আমাদের কাছে হয়ে যাচ্ছে দেয়ার ফোর গিভেন ইন্টিগ্রাল, সেটা তাহলে কি হয়ে যাবে ইন্টিগ্রেশন। এটাই হচ্ছে গিভেন ইন্টিগ্রেশনটা, এই যে 2 টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স এফ এক্স লগ টু। তার মানে সেটার ভিতরে যে পোর্শনটা সেটার ভ্যালুটাই বেরিয়েছে হচ্ছে ডিজেড, জাস্ট অনলি ডিজেড। তাহলে ডিজেড এর ইন্টিগ্রেট করলে কত হবে, জেড হবে। এটা নিশ্চয়ই আমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর পরীক্ষা দেওয়ার পর আর বলে দেওয়ার প্রয়োজন থাকে না, ডিজেড এর ইন্টিগ্রেশন করে যে জেড হয়। তাহলে জেড এর ভ্যালুটা কত ধরেছিলাম, জেডটা ধরেছিলাম 2 টু দি পাওয়ার এক্স এফ এক্স, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স। ঠিক আছে, তার মানে আমাদের সঠিক অপশন হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, অর্থাৎ 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স। কোন অপশনটা, অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ কারেক্ট। বোঝা গেল, এটা হচ্ছে ছিল আমাদের আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন, প্রথম অ্যান্সার। সেটা হলো যে কখন 2 টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স লগ টু ডিএক্স এর ইন্টিগ্রেশন করবো, এবং সেক্ষেত্রে কি অ্যান্সার বেরোবে। ঠিক আছে, সেখানে কি সাবস্টিটিউশন করবো এবং অ্যান্সারটাই বা কি বেরোবে, সেটা হচ্ছে আমাদের আজকের প্রথম কোয়েশ্চেন ছিল। এটা কিছুটা আমাদের কাছে সেই রকম টাইপের, যে সামথিং ই টু দি পাওয়ার এক্স, আমাকে যদি কেউ বলে দেয় এখন যে এই ফর্মুলাটা কিন্তু আমরা করেছিলাম, একটা ফর্মুলা সেখানে ছিলই, যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এটার যদি ইন্টিগ্রেট করতাম তাহলে কিন্তু আমরা ই টু দি পাওয়ার এক্স এফ এক্স পেতাম। আজকে আমি এই অঙ্কটা করার পর আরেকটা আমি ফর্মুলা এখানে ইনক্লুড করছি এর সাথে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ারের পরিবর্তে যদি কোনো এ টু দি পাওয়ার এক্স থাকে, এফ এক্স লগ এ প্লাস এফ ড্যাশ এক্স যদি থাকে, তখন তার ভ্যালু হবে এ টু দি পাওয়ার এক্স। এটা হচ্ছে মোর জেনারেলাইজড ফর্মুলা দেন ই টু দি পাওয়ার এক্স, কারণ এখানে যদি এর জায়গায় আমি ই বসিয়ে দিই তাহলে উপরের ফর্মুলাটা পাওয়া যায়। এখানে যদি আমি এর বদলে ই বসিয়ে দিই তাহলে কিন্তু উপরের ফর্মুলাটা চলে আসে, বিকজ এর বদলে ই বসালে কিন্তু এইটা লগ ই হয়ে যাবে এবং লগ এর মানটা কিন্তু ওয়ান, লগ এর মানটা কিন্তু ওয়ান। আমি যদি এর বদলে ই বসিয়ে দিই এখানে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে লগ ই, লগ ই, লগ এটা হয়ে যাবে লগ ই, এবং লগ এর ভ্যালু কত ওয়ান, ফলে সেটা এফ এক্স এই পরিণত হয়ে যাবে, সেখানে লগ এর মানটা লেখা হচ্ছে না। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আরো বেশি জেনারেলাইজড ফর্মুলা, এটাকে আমরা বলতে পারি মোর জেনারেলাইজড ফর্মুলা। তাহলে কেউ যদি মনে করে যে এই ফর্মুলাটা মনে রাখতে পারবে কনসেপ্টটা, তাহলে কিন্তু এই অঙ্কটা ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। এই কনসেপ্টটা মনে রাখতে পারলে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবো। তাহলে এটাই কিন্তু আমাদের কাছে শর্ট ট্রিক্স একটা, এটাই কিন্তু একটা শর্ট ট্রিক্স। আমরা কিন্তু এটা সাবজেক্টিভ প্রবলেম করছি না, আমরা যতটা চাইবো সময় কম লাগানোর চেষ্টা করবো। তার জন্য যতটা সম্ভব শর্ট ট্রিক্স আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, সেক্ষেত্রে টাইমটা কিন্তু অনেক বেশি কম সময় লাগবে, অনেক বেশি কম সময় অনেকগুলো কোয়েশ্চেন আমরা অ্যাটেন্ড করতে পারবো। কম্পিটিটিভ এক্সামে কিন্তু অবশ্যই অবশ্যই করে টাইমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা সমস্ত কোয়েশ্চেনই অ্যাটেন্ড করতে পারছি, সমস্ত কোয়েশ্চেনই আমরা ট্রাই করতে পারছি, অ্যাপ্রোচটা আমরা জানি, অথচ আমরা টাইমের অভাবে করতে পারছি না, সেটা কিন্তু ঠিক নয়। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টিভের মতো করে অবশ্যই সলভ করবো না, আমরা সবসময় চেষ্টা করবো সাবজেক্টিভ ভাবে কনসেপ্টটা যদি জানিও আর একবার বুঝেও যদি নিই, অ্যাটলিস্ট আমরা চেষ্টা করবো বেশিরভাগ ক্ষেত্রে যতটা সম্ভব শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যায়। সবসময় কিন্তু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করা যাবে না, এটাও আবার সত্যি কথা। কেউ যদি ভেবে থাকে শর্ট ট্রিক্স জেনে শুধুমাত্র আমরা জয়েন্ট এন্ট্রান্সে ভালো র্যাঙ্ক করবো, সেটা কিন্তু পসিবল নয়। আমাদের অবশ্যই সাবজেক্টের কনসেপ্ট ভালো করে ক্লিয়ার থাকা দরকার, আমাদের প্রত্যেকটা অঙ্কের কনসেপ্ট মাথার মধ্যে থাকা দরকার, তবে গিয়ে কিন্তু কাজ হবে। আমরা শুধুমাত্র কিছু শর্ট ট্রিক্স বা ফর্মুলা দিক জানলাম, তাতে কিন্তু সবসময় কাজ হবে না। ইনফ্যাক্ট এরপরে যে আমরা যে কোয়েশ্চেন গুলো দেখবো সেগুলো দেখলেই বুঝতে পারবো যে না, সবসময় শর্ট ট্রিক্স দিয়ে কাজ হবে না, কিন্তু সেখানে কিন্তু আমাদের নিজেরাই ডাইরেক্ট সলভ করতে হবে প্রবলেমটাকে। তবে হ্যাঁ, আমার
যা ভিডিও আমি দেবো, যা লেকচার আমি করাবো, প্রত্যেকটা জিনিস যেভাবে আমি বোঝাবো, তাতে করে যেখানে যা শর্ট ট্রিক্স দেওয়ার আমি অবশ্যই দেবো। ঠিক আছে? যেখানে দেওয়া যায় না বা যেখানে দেওয়া সম্ভব নয়, সেখানে জোর করে দেওয়া যাচ্ছে না। কিন্তু আমি চেষ্টা করবো যে অনেক ক্ষেত্রেই শর্ট ট্রিক্স গুলো বলে দেওয়ার, যাতে তোমাদের কম সময়ে অধিক কোয়েশ্চেন তোমরা পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাসের ফার্স্ট যে অঙ্কটা নিয়ে আমি স্টার্ট করছি, সেটা হচ্ছে একদম বেসিক লেভেলের একটা প্রবলেম নিয়ে স্টার্ট করছি। সেটা হচ্ছে 2009-এ আসা একটা কোয়েশ্চেন। সেখানে বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা একদম সিম্পল ওয়েতেই হয়ে যাবে। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আমাদের এক্স এবং এক্স প্লাস ওয়ানকে জাস্ট অ্যাডজাস্ট করে নিলেই কাজ মিটে যাচ্ছে। এই ধরনের অঙ্ক আমরা কিন্তু বোর্ডের পরীক্ষার জন্য বারবার করে থাকি। ঠিক আছে? তো সিম্পল একটা প্রবলেম এখানে দিয়েছে। এতটা সিম্পল হয়তো নাও আসতে পারে, কিন্তু প্রথম কোয়েশ্চেন যেহেতু, সেহেতু আমরা এটা দিয়েই শুরু করছি। তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পুরোটা, তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র ডিএক্স বাই এক্স পড়ে থাকবে। তাই তো? আমি যদি পুরো জিনিসটাকে একবার প্রথম অঙ্কটাতে ভেঙে ভেঙে লিখে দেখাচ্ছি, এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান থাকলো। ঠিক আছে? মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান থাকলো। তাহলে এরকম ভাবে যদি থাকে, তাহলে সেখানে আমরা কি করতে পারি, না এক্স প্লাস ওয়ান দিয়ে এক্স প্লাস ওয়ান কেটে যাচ্ছে, এক্স দিয়ে এক্সটা কেটে যাচ্ছে, তাহলে থাকছে হচ্ছে ইন্টিগ্রেশন। প্রথমটাতে থাকছে হচ্ছে ওয়ান বাই এক্স এবং পরেরটাতে থাকছে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। এবং আমরা যদি লিখি এটাকে, সেটা হচ্ছে ডিএক্স বাই এক্স হচ্ছে প্রথমটা, এবং পরেরটা হয়ে যাচ্ছে ডিএক্স ডিভাইড বাই এক্স প্লাস ওয়ান, এবং দুটোই লগে পরিণত হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে লগ এক্স, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমাদের কাছে লগ মড এক্স বলতে পারি, যেহেতু মড দিয়ে অ্যান্সার রয়েছে, মাইনাস লগ এক্স প্লাস ওয়ান প্লাস একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সামথিং সি। ঠিক আছে? বিকজ ডিএক্স মানে হচ্ছে ডি অফ এক্স প্লাস ওয়ান, ডিএক্স মানে কিন্তু ডি অফ এক্স প্লাস ওয়ান, কারণ কনস্ট্যান্টে ডি করলে এমনিতেও জিরো হবে। ফলে সেটাকে আমরা অবশ্যই এক্স প্লাস ওয়ান, উপরে ডিএক্স রয়েছে মানে এক্স প্লাস ওয়ান এর লগ লিখতে পারি। তাহলে লগ মড এ মাইনাস লগ মড বি, তার মানে লগ অফ এ বাই বি, অর্থাৎ লগ মড এক্স বাই এক্স প্লাস ওয়ান চলে আসবে, লগের যা প্রপার্টি। তার মানে সঠিক অপশন আমাদের কাছে হয়ে যাচ্ছে তাহলে কত, এক্স বাই এক্স প্লাস ওয়ান, এক্স বাই এক্স প্লাস ওয়ান, এক্স বাই এক্স প্লাস ওয়ান, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অপশন। ঠিক আছে? চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। 2009 আরো একটা কোয়েশ্চেন দিয়েছে, আরো একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে আমাদের বলে দিয়েছে যে ডিএক্স বাই সাইন এক্স প্লাস রুট থ্রি কজ এক্স। ঠিক আছে? এটাও কিন্তু বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ছিল, এরকম টাইপের প্রবলেম। তো সেরকমই একটা কোয়েশ্চেন আবারও এসেছে এখানে। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস রুট থ্রি কজ এক্স। তো সেটাকে আমাদের কিভাবে সাজিয়ে নিতে হয়, সেটাকে আমাদের সাধারণত সাজিয়ে নেওয়ার উপায় হচ্ছে, আমরা যদি উপর নিচে টু দিয়ে মানে হাফ দিয়ে গুণ করি, তাহলে হাফ ডিএক্স। আর এখানে আমরা যদি আবার একটা নিচে হাফ নিই, তাহলে এখানে হাফ সাইন এক্স প্লাস রুট থ্রি বাই টু কজ এক্স। আচ্ছা, এবার এবার আমরা এখান থেকে কি লিখতে পারছি, এখান থেকে উপরে যে হাফটা রয়েছে, সেই হাফটাকে আমরা যদি ইন্টিগ্রেশনের বাইরে রাখি, তাহলে হাফ ইন্টিগ্রেশন ডিএক্স থাকছে ডিভাইডেড বাই, এবারে যে হাফ সাইন এক্স রুট থ্রি বাই টু কজ এক্স রয়েছে, সেটাকে আমরা রুট থ্রি বাই টু কজ এক্সটাকেই প্রথমে রাখলাম বোঝার সুবিধার্থে, কারণ আমাদের ফর্মুলা ফেলতে সুবিধা হবে। তাহলে দিস ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট থ্রি বাই টু, মানে হচ্ছে আমাদের কাছে, যদি কস দিয়ে লিখতে পারি, সাইন দিয়ে লিখতে পারি, যা খুশি। আমরা যদি কস দিয়ে জিনিসটাকে মানে এক্সপ্রেস করি, তাহলে কস পাই বাই সিক্স, কস 30 ডিগ্রির মান কিন্তু রুট থ্রি বাই টু, কস 30 ডিগ্রির মান কিন্তু রুট থ্রি বাই টু, আর 30 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে আমরা পাই পাই বাই সিক্স। তাই তো? আর এদিকে যে হাফটা রয়েছে, হাফটাকে আমরা কি লিখতে পারি, হাফটাকে আমরা লিখতে পারি সাইন সাইন পাই বাই সিক্স, কারণ সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, আর সঙ্গে সাইন এক্স। তাহলে জিনিসটা কিরকম ফর্মুলা চলে এলো, কজ এ কজ বি সাইন এ সাইন বি। ঠিক আছে? কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, তার মানে ডিএক্স বাই কজ এ মাইনাস বি এর ফর্মুলা চলে এলো না, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি মানে হচ্ছে কজ এ মাইনাস বি। তাহলে পাই বাই সিক্স মাইনাস এক্স কিংবা এক্স মাইনাস পাই বাই সিক্স একই ব্যাপার, কজের ভিতরে যেহেতু মাইনাসটা অ্যাবজর্বড হয়ে যায়, কেউ যদি এক্স মাইনাস পাই বাই সিক্স লিখে তাতেও যা হবে, পাই বাই সিক্স মাইনাস এক্স লিখলেও তাই হবে। তার মানে সেকে পরিণত হয়ে যাচ্ছে
তাহলে ফর্মুলাটা চলে আসছে সেক, তাই তো? তাহলে যেটা আসছে সেটা হাফ ইন্টিগ্রেশন সেক x माइनस पाई बाई सिक्स। এবার dx ও যা d অফ x মাইনাস পাই বাই সিক্স ও তা, dx ও যা d অফ x মাইনাস পাই বাই সিক্স ও কিন্তু তা। ঠিক আছে, যদি কারোর অসুবিধা হয় বুঝতে তাহলে z ধরে নিতে হবে যে sec z dz, কারণ পাশে লিখতে হবে এরকম ভাবে, তাহলে z ইকুয়ালস টু এক্স মাইনাস পাই বাই সিক্স, এগুলো ধরে নিয়ে করতে হবে, তাহলে সেক্ষেত্রে dz ইকুয়ালস টু আমরা পাবো dx, আর পাই বাই সিক্স এর করলে তো জিরোই আসবে, তাহলে dz ইকুয়ালস টু dx। তাহলে dz এর জায়গায়, এই dx এর জায়গায় তাহলে dz বসিয়ে দিতে হবে, এবং sec যেটা রয়েছে, ঠিক আছে, এক্স মাইনাস পাই বাই সিক্স, তাহলে সেটা sec z হয়ে যাবে। ঠিক আছে, যে কোনো একটা পদ্ধতিতে করা যেতে পারে, যে জেড ছাড়াই ডি মেথডে বুঝে যাবে তাহলে ডি মেথডে করবি, অথবা জেড ধরে করবি যদি বুঝতে অসুবিধা হয়, দুটোই বলে রাখলাম এখানে। ঠিক আছে, দুটো রিনেম করার কোনো প্রয়োজন নেই। তাহলে এটি যখন বললাম আর এটা লেখার দরকার নেই, থাকুক, এটাকে আমি আর লিখছি না, কারণ তোদের যখন এটা বলেই দিলাম সাবস্টিটিউশনটা আর লিখে কি হবে। তো যাই হোক, এটাকে আমরা সেক্স জেড এর ইন্টিগ্রেশন কত হয়, সেক্স জেড এর জন্য কিন্তু আমাদের ফর্মুলা ছিল, সেক্স জেড এর ইন্টিগ্রেশন বার করার কিন্তু ফর্মুলা আমাদের কাছে ছিল, সেক্স জেড এর ইন্টিগ্রেশন বার করার ফর্মুলা কিন্তু ছিল, সেক্স জেড এর ইন্টিগ্রেশন কত, সেটা হচ্ছে পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। সেক্স জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে পাই বাই ফোর, আমি লিখে দিই আবার সেটাও, ইন্টিগ্রেশন সেক এক্স ডি এক্স, এটা যদি থাকে সেটা কত হতো, সেটা আমাদের কাছে হয়ে যেত লগ মড টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, লগ মড টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। সাবস্টিটিউশনের ফর্মুলা ছিল এটা, লগ মড টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু, প্রতিস্থাপন পদ্ধতিতে সেখানে কিন্তু এই ফর্মুলাটা আমরা পড়েছি। ঠিক আছে, তাহলে সেটা যদি বসাই তাহলে কত হবে, হাফ লগ মড টেন পাই বাই ফোর প্লাস জেড বাই টু। ঠিক আছে, এরকম লিখতে পারি, এবং সেখানে তাহলে জেড এর ভ্যালু বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাবো, জেড এর ভ্যালু বসিয়ে দিলে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। তাহলে হাফ লগ, এই হাফটা তো ছিলই, আর ফর্মুলা থেকে এলো লগ মড টেন পাই বাই ফোর প্লাস জেড বাই টু, তাহলে লগ মড টেন পাই বাই ফোর প্লাস জেড মানে কত, জেড মানে কত, জেড মানে হচ্ছে এক্স মাইনাস পাই বাই সিক্স ধরেছি, তাহলে বসিয়ে দেয় এক্স মাইনাস পাই বাই সিক্স বাই টু। সিম্পলিফাই করলে আমরা অ্যান্সার পেয়ে যাব, সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি হচ্ছে হাফ লগ মড টেন পাই বাই ফোর প্লাস এক্স বাই টু মাইনাস পাই বাই টুয়েলভ, তাই তো, টুটা যদি এখানে এক্স বাই টু হবে আর পাই বাই সিক্স এর নিচে দিলে তাহলে পাই বাই টুয়েলভ হবে। তাহলে পাই বাই ফোর আর মাইনাস পাই বাই টুয়েলভ যদি আমরা সাবট্রাক্ট করে দিই তাহলে কত হচ্ছে, হাফ লগ মড টেন পাই বাই ফোর মাইনাস পাই বাই টুয়েলভ, তার মানে টুয়েলভ হবে এলসিএম, টুয়েলভ যদি এলসিএম হয় তাহলে সেখানে কত পাবো আমরা, থ্রি পাই মাইনাস পাই প্লাস এক্স বাই টু, তার মানে পাই বাই সিক্স মতো চলে আসবে। তাহলে হাফ লগ মড টেন, থ্রি পাই মাইনাস পাই মানে টু পাই, টু পাই বাই টুয়েলভ মানে হচ্ছে পাই বাই সিক্স, টু পাই বাই টুয়েলভ, টু দিয়ে বারোকে কাটলে ছয়, প্লাস এক্স বাই টু প্লাস সি, তাহলে হাফ লগ টেন পাই বাই সিক্স প্লাস এক্স বাই টু, হাফ লগ টেন পাই বাই সিক্স প্লাস এক্স বাই টু, তার মানে সঠিক অপশন কোনটা, সঠিক অপশন তার মানে আমাদের কাছে চলে এলো, সঠিক অপশন আমাদের কাছে চলে আসছে হচ্ছে পাই বাই সিক্স প্লাস এক্স বাই টু, তার মানে অপশন সি ইজ কারেক্ট, অপশন সি ইজ দি কারেক্ট অপশন ইন দিস কেস। আবার লন মানে কিন্তু লগ, আমরা জানি লন মানে কিন্তু লগ বেসি, ক্যালকুলাসের ক্ষেত্রে এটা লগ থাকে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি লন, কারণ ক্যালকুলাসের ক্ষেত্রে কিছু বলা না থাকলে লগের বেসে কিন্তু ই থাকে, ক্যালকুলাসে যদি কিছু বলা না থাকে লগের বেস, তার মানে লগের বেসে ই ধরে নিতে হয়, এবং ই যেহেতু থাকে তার মানে লগ বেস ইটাকেই অ্যাকচুয়ালি কিন্তু লন দিয়ে ডিনোট করা হয়, এলএন দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে।
চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। তাহলে 2009 আরো একটা কোয়েশ্চেন দিচ্ছে, তাহলে কতগুলো কোয়েশ্চেন ইনডেফিনাইট ইন্টিগ্রাল থেকে আসছে সেটা আমরা বুঝতে পারছি, এবং কতটা ইম্পর্টেন্ট তাহলে এই টপিকটা, যে ইনডেফিনাইট ইন্টিগ্রাল থেকে এবং ডেফিনাইট ইন্টিগ্রাল তো আরো বেশি কোয়েশ্চেন আসে। ইনডেফিনাইটের থেকে আরো বেশি কোয়েশ্চেন আছে ডেফিনাইট ইন্টিগ্রালে। আবার ডেফিনাইট ইন্টিগ্রাল তো থাকছেই, সেই সাথে আবার এরিয়া কোয়েশ্চেন থাকছে। তার মানে ইন্টিগ্রেশন টপিকটা থেকেই প্রায় কতগুলো কোয়েশ্চেন সেখানে কিন্তু আমরা কমন পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন টপিকটা থেকে কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই ইম্পর্টেন্ট, যে সেখানে তিনটে যে চ্যাপ্টার, তিনটে যে পার্ট হয় ইন্টিগ্রেশনের, একটা হচ্ছে ইনডেফিনাইট বা অনির্দিষ্ট সমাকল, একটা হচ্ছে ডেফিনাইট বা নির্দিষ্ট সমাকল, এবং একটা হলো ক্ষেত্রফল বা নির্দিষ্ট সমাকল বা এরিয়া আন্ডার দি কার্ভ। সেই তিনটে টপিক থেকে কিন্তু তিনটে টপিকেই একদম সুন্দর সুন্দর কোয়েশ্চেন আসে পরীক্ষাতে, এবং তিনটে থেকেই কোয়েশ্চেন আসে। ফলে ডেফিনেশন, মানে ডেফিনাইট বা ইনডেফিনাইট বা এরিয়া, তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। সেখান থেকে কিন্তু অনেকটা নাম্বার আমরা কভার করতে পারবো জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে। তো কি রয়েছে এখানে, সাইন ইনভার্স এক্স বাই 1 - x² তার ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার, এটা সিম্পল একটা কোয়েশ্চেন, 1 - x² dx। ঠিক আছে, এটা ডাইরেক্ট ডেরিভেটিভ নিচেই দেওয়া আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হবেই না। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট ডেরিভেটিভ, সেটা নিচেই দেওয়া রয়েছে, তো এটা আমাদের তো কোনো সমস্যায় ফেলবে না তাহলে। কারণ সাইন ইনভার্স এক্স, সেটাকে কেউ যদি জেড ধরে না, এখন কেউ যদি ভাবে যে জেড ইকুয়ালস টু সাইন ইনভার্স জেড ধরবে, এক্স ধরবে, তাহলে ধরতেই পারি। তাহলে সেক্ষেত্রে ডিজেড ইকুয়ালস টু চলে আসতে হচ্ছে সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, 1 - x²। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মুখস্থ না থাকলে কিন্তু এটা করা যাবে না। তাহলে সাইন ইনভার্স এক্স কে ধরেছি জেড, আর ডিএক্স বাই ওয়ান রুট ওভার 1 - x², এটা মানেই হচ্ছে আবার ডিজেড। তাহলে বসিয়ে দিই। তাহলে বসালে কি আসছে এখানে, এখানে আমরা অ্যান্সারটা তাহলে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন জেড ডিজেড মানে z² বাই 2, তার মানে হাফ, সঙ্গে একটা আরবিটারি কনস্ট্যান্ট সি। এবার z² মানে কত, জেড মানে কত সাইন ইনভার্স এক্স, তার আবার স্কোয়ার প্লাস সি, তার আবার স্কোয়ার প্লাস সি। অনেক সময় এই জায়গাগুলো এরকম ভাবে করে, যে বললো যে এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে f(g(x) আমাদের অ্যান্সার হয়ে গেছে f(g(x)+c। ঠিক আছে, অনেক সময় এরকম ভাবে বলে দেয়। তো এরকম ভাবে যদি বলে, সেক্ষেত্রে বলে যে এফ এবং জি কত হবে, এফ এবং জি কত হবে। যদি বাই চান্স এটাকে বলতো, এটা এক্সট্রা হিসাবে বলছে, কিন্তু এটাকে যদি বলতো যে এটাই হচ্ছে f(g(x)+c, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিএক্স মানে হচ্ছে ভিতরের ফাংশনটা, অর্থাৎ জিএক্স মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স। এই টাইপের অঙ্ক কিন্তু এখন আসছে, তাই আমি বলে রাখলাম। ডাইরেক্ট ভ্যালুটা হয়তো বললো না, বললো এটার ভ্যালু হচ্ছে f(g(x)। তাহলে এফ এবং জি এর ভ্যালুটা কত হবে, ফাংশন দুটো কত হবে। তাহলে জিএক্স টা ভিতরে রয়েছে, এখানে দেখতে পাচ্ছি সাইন ইনভার্স এক্স টা ভিতরে রয়েছে, তার মানে জিএক্স এর ভ্যালুটা হবে সাইন ইনভার্স এক্স। আর এফ টা রয়েছে তার বাইরে, অর্থাৎ এখানে বাইরেটাকে কভার করেছে হচ্ছে, এখানে একটা হাফ গুণ হয়েছে এবং এখানে একটা স্কোয়ার করা হয়েছে জিএক্স এর। তার মানে এফ এক্স ইকুয়ালস টু, তার মানে এফ এক্স করলে কি হবে, এক্স এর স্কোয়ার করা হবে এবং তার সঙ্গে একটা হাফ গুণ অবস্থায় থাকবে, তার মানে x²/2। যদি এরকম টাইপের বলে যে এটা f(g(x), তাহলে সেক্ষেত্রে এফ এক্স এবং জি এক্স এর ভ্যালু কত হবে। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু এখন খুব দিয়ে দেওয়া হচ্ছে জয়েন্টে। ফলে সেক্ষেত্রে আমি বলে রাখলাম যে জিএক্স এর ভ্যালু হচ্ছে x², মানে সাইন ইনভার্স এক্স, আর এফ এক্স এর ভ্যালু হচ্ছে x²/2, তবে কি এটা আসবে। তো যাই হোক, এখানে কিন্তু যেটা সঠিক অ্যান্সার সেটা হলো অপশন বি। অপশন বি ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। কি বলেছে কোয়েশ্চেনটাতে, ইন্টিগ্রেশন লগ রুট এক্স ডিভাইডেড বাই 3x, ইন্টিগ্রেশন লগ রুট এক্স ডিভাইডেড বাই 3x ডিএক্স। এটার ইন্টিগ্রেট করলে কত পাবো আমরা, এটাকে আমরা লিখতেই পারি লগ রুট এক্স মানে হচ্ছে লগ x⁻½ ডিভাইডেড বাই 3x ডিএক্স। তাহলে হাফ যদি আগে চলে যায়, তার মানে লগ এক্স ডিভাইডেড বাই 3x ডিএক্স, তার মানে 3/2। 3/2 এক্স্যাক্টলি নয়, এখানে হাফ রয়েছে, এখানে 3 নিচেই রয়েছে, তার মানে 2 × 3 নিচে থাকবে।
লগ এক্স বাই এক্স ডিএক্স, তার মানে 1/2 × 3। কেউ যদি ভাবে লগ এক্স এ জেড ধরবে, তাহলে ধরতে পারি। লগ এক্স এ জেড ধরলে আমরা কত পাবো? লগ এক্স এ জেড ধরলে আমরা পেয়ে যাবো হচ্ছে 1/x dx ইকুয়ালস টু ডিজেড। 1/x dx ইকুয়ালস টু ডিজেড। তাহলে 1/x dx রয়েছে, তার মানে সেটা ডিজেড, আর লগ এক্সটা হচ্ছে জেড। তার মানে পুরোনো আবার আগের অঙ্কটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেটাকে আমরা লিখতেই পারি 1/3 জেড স্কোয়ার বাই, এখানে একটা টু এখানে একটা টু, তার 2 স্কোয়ার, তার মানে 1/3 1/2 জেড তার স্কোয়ার হোল স্কোয়ার করতে পারি। এবার জেড মানে হচ্ছে লগ, জেড মানে কত? জেড মানে কত? হ্যালো, জেড মানে কত হচ্ছে? সেটা হচ্ছে 1/2 log x, তার মানে 1/3। হাফটা যদি এখানে যায় তাহলে x⁻½ তার স্কোয়ার, তার মানে 1/3 x⁻½ মানে হচ্ছে √x, তাহলে তার স্কোয়ার। তার মানে সঠিক অপশন কত হচ্ছে এখানে? তাহলে সঠিক অপশন কত হচ্ছে? +c করে করে যাবে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সমাকল ধ্রুবক, সেখানে যোগ হতে তো যাবে। তাহলে সঠিক অপশন হয়ে গেল 1/3 log √x² 1/3 log √x², 1/3 log √x², তার মানে অপশন এ ইজ কারেক্ট। কেউ যদি বলতো এখানেও, এটাকে যদি বলতো ইন্টিগ্রেশনটা, যে এটাও f(x+gx) রয়েছে, ধর বলা হলো এখানে যে এটা হলো 1/3, আমি একটু ঘুরিয়ে দিই, 1/3টাকে রেখে দিলাম, f(g(x+c), f(g(x+c), তাহলে সেক্ষেত্রে gx টা কত হবে? gx টা হবে তার মানে √x, log√x টা হবে gx। কিংবা যদি কেউ আরো ঘুরায়, আরো যদি ঘুরিয়ে দেয় জিনিসটাকে, আমি একটু ইচ্ছা করে জিনিসটাকে ঘোরাচ্ছি, বললাম g(h(x+c), g(h(x+c), তাহলে h(x)(gx)(f(x) কত হবে? তাহলে প্রথম কথা, পরপর আসবো, পরপর আসবো একদম। যখন h(x) হয়েছে, যখন h(x), তার মানে সেটা √x হয়েছে, একদম ভিতর থেকে শুরু করতে হবে, ভিতর থেকে বাইরের কভারিং এর দিকে যেতে হবে। h(x) মানে হচ্ছে √x, সেই √x এর উপর কি চেপেছে? লগ চেপেছে, তাহলে সেই লগটাই হচ্ছে অ্যাকচুয়ালি gx। আবার তার উপর কি চেপেছে? স্কোয়ার চেপেছে। আর 1/3টা যেহেতু এখানে রয়েছে, এখানেও দেওয়া আছে, না দেওয়া থাকলে এফ এর মধ্যে ঢুকিয়ে দিতাম, যেহেতু দেওয়া রয়েছে তাই 1/3টা থাকলো এখানে, 1/3টা লাগবে না। তাহলে f(x) যখন করব তাহলে অনলি স্কোয়ার করা হয়েছে, কারণ 1/3 দেওয়াই আছে এখানে। ঠিক আছে, তাহলে f(x) যখন করবো তার মানে অনলি স্কোয়ার করা হয়েছে। এইভাবে কিন্তু আমাদের বিচার করতে হবে। আমাদের কিন্তু এই টাইপের জিনিস বারবার দিচ্ছে, কেউ যদি এত অব্দি ইন্টিগ্রেশন করতেও পারে কিন্তু ফাংশন গুলোকে বুঝতে না পারে, কম্পোজিশনটা কিভাবে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু সঠিক অ্যান্সারটা খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, কারেন্ট ইয়ার গুলোতে জয়েন্টে কিন্তু সাধারণত ডাইরেক্ট অ্যান্সারটা চাইছে না, অনেক ক্ষেত্রে ইনডেফিনাইটের ক্ষেত্রে বলছে f(x)(gx)(h)(x), f(g)(h), সেটা কত হবে? ঠিক আছে, অনেকেই যেটা করে সেটা হচ্ছে, কেন এটা দেওয়ার কারণটা কি, অনেকে ইনডেফিনাইট ইন্টিগ্রালে যে অপশনগুলো থাকে সেগুলোকে ডেরিভেটিভ করে আনার চেষ্টা করে। ঠিক আছে, ডেরিভেটিভ করলে ইন্টিগ্র্যান্ডটা আসছে কিনা সেটাই সঠিক অপশন, কিন্তু সেই জায়গাটা যাতে বন্ধ করে দেওয়া যায়, সেই জায়গাটা যাতে কেউ বুঝতেই না পারে অপশনটা অ্যাকচুয়ালি, তাই জন্য এই জিনিসটা করা হয়েছে। কারণ f(g)(h) যখন আলাদা করে ভেঙে ভেঙে দেবে, তখন আমাদের পক্ষে সম্ভবই হবে না যে সেটাকে ডেরিভেটিভ করে ইন্টিগ্র্যান্ডটা আসছে কিনা দেখতে। কারণ সেটা দেখতে গেলে যে টাইমটা লেগে যাবে, তিনটে কম্বিনেশন h, f, g, তিনজনের তিনবার তিন রকম কম্বিনেশন, সেই কম্বিনেশনে যদি করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা এমসিকিউ করতেই মোটামুটি 10-12টা এমসিকিউ এর টাইম নষ্ট হয়ে যাবে। ওই জন্য ইচ্ছা করে এফজিএইচ দেয়, যাতে ইন্টিগ্রেশন করা ছাড়া কোনো উপায় না থাকে তার। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে।
তো নেক্সট কোয়েশ্চেনটা যে দিয়েছে আমাদের কাছে এখানে, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 2/x minus 2/x square dx 2/x minus 2/x square dx, এখান থেকে 2টা তো কমন চলেই যাচ্ছে, পড়ে থাকছে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1/x minus 1/x স্কোয়ার। এটা একদম স্ট্যান্ডার্ড ফর্মের একটা ইন্টিগ্রেশন। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্মের ইন্টিগ্রেশন, যেখানে আমরা জানি যে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু হয় ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। একদম স্ট্যান্ডার্ড একটা ফর্মুলা টাইপের, সেখান থেকেই পড়ে যাচ্ছে, করে বার করার কোনো প্রয়োজন নেই। তাহলে তাই যদি হয়, তাহলে এটাকে আমরা কিভাবে সাজাতে পারছি? এটাকে তাহলে আমরা সাজিয়ে নিতে পারছি টু, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এখানে দেখতে পাচ্ছি 1/x এর ডেরিভেটিভ কিন্তু -1/x স্কোয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা, সেটা হচ্ছে 1/x প্লাস -1/x স্কোয়ার। তার মানে এখানে এটাই হচ্ছে আমাদের কাছে এফ এক্স, এটা হচ্ছে তার কাছে এফ ড্যাশ এক্স। কারণ 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কোয়ার। তাহলে এফ এক্স এর যে ডেরিভেটিভ সেটা এফ ড্যাশ এক্স দেওয়াই আছে, তার মানে এই ফর্মে এটা পড়ে গেল ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স এই পড়ে গেল। তার মানে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স চলে আসবে, টুটা টু এর মতো থাকবে, সঙ্গে চলে আসবে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স মানে হচ্ছে 1/x প্লাস সি। তার মানে সঠিক অপশন হচ্ছে টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। তার মানে সঠিক অপশন কোনটা? টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি, অপশন সি ইজ কারেক্ট অপশন। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। সেটা হচ্ছে 2010-এ আসা একটা কোয়েশ্চেন, 2010-এ আসা একটা কোয়েশ্চেন, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই হোল স্কোয়ার, না ডিভাইডেড বাই, এটা তো রয়েছে তার স্কোয়ার রয়েছে মোট কথা। তা কি করতে হবে এটাকে, এই অঙ্কটাকে কিভাবে করলে সুবিধা হবে? কিভাবে করলে সুবিধা হবে এই অঙ্কটাকে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি বাইরে কমন নিয়ে নিই তাহলেই তো হয়ে যাচ্ছে। কেউ যদি বলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাইরে কমন নেবে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কমন গেল, কিন্তু যেহেতু এখানে একটা স্কোয়ার রয়েছে সেই স্কোয়ার হিসাবে কমন যাবে কিন্তু। তাহলে এখানে পড়ে থাকলো ই টু দি পাওয়ার এক্স, আর যেহেতু মাইনাস এক্স কমন গেছে একটা, তার মানে এর সঙ্গে আরো একটা এক্স চলে আসবে কিন্তু, এই জিনিসটা হবে। আর কারোর যদি বুঝতে অসুবিধা হয় এই স্টেপটা, তাহলে সেইভাবে ভাবুক। কমন নেওয়াটা যদি বুঝতেই অসুবিধা হয়, আমি সমস্ত রকম উপায় আমার কাছে রয়েছে, তারা এইভাবে ভাবুক জিনিসটাকে, যে ডিএক্স একদম বাতি ভাবে ভাবুক, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/e টু দি পাওয়ার এক্স এর হোল স্কোয়ার। অবশ্যই ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে 1/e টু দি পাওয়ার এক্স লিখতে পারি, ঠিক আছে। তার মানে এবার লসাগু করলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার। তার মানে ডিএক্স ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 2x প্লাস 1 তার স্কোয়ার, আর নিচে আবার ই টু দি পাওয়ার এক্স এর স্কোয়ার, তার মানে ই টু দি পাওয়ার 2x। তাহলে সেই ই টু দি পাওয়ার 2x উপরে চলে যাবে, নিচের নিচে রয়েছে মানে সে উপরে অ্যাকচুয়ালি। হয়ে গেল, ঠিক আছে। তাহলে দিস ইকুয়ালস টু, তাহলে এখান থেকেই করে দিই, এতটি যখন করেই দিলাম, তাহলে এখানে একটা হাফ অ্যাডজাস্ট করলেই তো আমাদের কাজ মিটে যাচ্ছে। হাফ অ্যাডজাস্ট করলেই তো উপরে নিচের ডেরিভেটিভ উপরে চলে আসছে। কত আসছে তাহলে এটা? 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x dx, তার মানে হচ্ছে ডি অফ ই টু দি পাওয়ার 2x প্লাস 1 লিখতে, এবার নিচে যে ই টু দি পাওয়ার 2x প্লাস 1 রয়েছে তার ডেরিভেটিভ উপরে। যদি ডি
অপারেটর দিয়ে কেউ ডাইরেক্ট না বুঝতে পারে তাহলে ডিফারেন্সিয়াল দিয়ে না বুঝতে পারলে জেড ধরে করতে হবে। e টু দি পাওয়ার 2x প্লাস 1 কে জেড ধরে নিলেই কিন্তু আমাদের কাজ মিটে যাবে। কারণ e টু দি পাওয়ার 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 e টু দি পাওয়ার 2x, আর 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0, তার মানে 2 ইনটু e টু দি পাওয়ার 2x হচ্ছে। তাহলে এখানে -2 রয়েছে ওভারঅল পাওয়ারটা, তার ইন্টিগ্রেশন করলে কত হবে? e টু দি পাওয়ার 2x প্লাস 1 হোল টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1। ডাইরেক্ট বলা যেতে পারে এখানে 1/z এর স্কোয়ার মতো আসছে, ইন্টিগ্রেশন 1/z স্কোয়ার মতো আসছে, সেটার ইন্টিগ্রেশন সবসময় -1/z হবে। ঠিক আছে, তার মানে -1/e টু দি পাওয়ার 2x প্লাস 1 হোল টু দি মানে 2x প্লাস 1 হতো। তো আমি ভেঙে ভেঙে করছি তোদের জন্য একবার দেখে নে, তাহলে কমপ্লিট রিভিশন যেটা আমি হতে চাই মানে করাতে চাইছি সেটা করে হয়ে যাবে। তো -1 মানে মাইনাস চলে আসলো একটা, -1, সেটা মাইনাসটা এখানে লিখলাম, আর সঙ্গে 1/e টু দি পাওয়ার 2x প্লাস 1 এরকম আসছে। বা এখানে নিচে যেহেতু নেই, নিচে যেহেতু লেখা নেই, উপরেই লেখা আছে, তাহলে হোল টু দি পাওয়ার -1 পাশেই রাখি। তাহলে এবার দেখ কোন অপশনটা সঠিক, এবার কোন অপশনটা সঠিক? অপশন সি ইজ কারেক্ট এগেন, অপশন সি ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে, চলে আসবো এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট হচ্ছে 2010-এ আসা আরো একটা কোয়েশ্চেন, 2010-এ এসছে এরকম আরো একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা সবাই দেখে নাও ভালো করে। √1 প্লাস cos x dx, √1 প্লাস cos x dx, তার ইন্টিগ্রেশন কত হবে? এটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন, একদম সিম্পল। 1 প্লাস cos x এর ফর্মুলাই রয়েছে। ঠিক আছে, অংশকোণ বা সাবমাল্টিপল অ্যাঙ্গেলের 1 প্লাস cos x এর তো ফর্মুলাই রয়েছে, সেটা বসিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। এটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে। সবসময় যে কঠিন আসবে, জটিল আসবে, প্রচুর কনসেপ্ট লাগবে তা কিন্তু নয়, কিছু কিছু ক্ষেত্রে আমাদের সিম্পল কোয়েশ্চেন গুলো থাকে। তাহলে 1 প্লাস cos x এর ফর্মুলা কি? 2 cos স্কোয়ার x বাই 2, জাস্ট ট্রিগোনোমেট্রিক ফর্মুলা। তাহলে 2 তার রুট করলে √2, আর cos স্কোয়ারের রুট করলে cos x/2। আবার অনেকে যেটা ভুল করে সেটা হচ্ছে x/2 এর উপর একটা রুট বসিয়ে দেয়, বসিয়ে দিতেই পারিস, কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে। আমাদের শুধুমাত্র cos স্কোয়ার রয়েছে, অনলি জাস্ট cos স্কোয়ার রয়েছে, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম রয়েছে, cos x/2 এর হোল স্কোয়ার, cos স্কোয়ার মানে cos x/2 এর হোল স্কোয়ার, এরকম নয় cos স্কোয়ার মানে cos স্কোয়ার আছে আবার x/2 এর স্কোয়ার রয়েছে বা কিছু, এরকম ব্যাপারটা নয়, তার হোল স্কোয়ার রয়েছে। তাহলে তার উপর যখন রুটটা থাকবে তখন কখনোই x/2 এর উপর আবার রুট চলে আসবে না, রুটটা শুধুমাত্র cos এর ক্ষেত্রেই আসছে অ্যাপ্লিকেবল, cos এর ভিতরে কি রয়েছে তার উপর অ্যাপ্লিকেবল নয়। ঠিক আছে, সেই ভুল যেন ভুলেও না হয়ে যায়। ঠিক আছে, তাহলে √2 cos x/2, তাহলে cos x/2 এর ইন্টিগ্রেশন কত? cos x/2 এর ইন্টিগ্রেশন, এখানে √2 থাকছে, cos x/2 হচ্ছে sin x/2, সঙ্গে x এর সঙ্গে যেটা থাকে সেটা নিচে আসে। x এর সঙ্গে কি আছে? x এর সঙ্গে কিছু নেই, মানে এখানে হাফ আছে, উপরে কিছু নেই, কিছু নিচে 2 আছে, তার মানে হাফ আছে। তার মানে 2√2, এই যে হাফটা নিচের যে 2 সেটা পাশে চলে যাবে, তাহলে 2√2 sin x/2, 2√2 sin x/2 প্লাস c, তাহলে অপশন বি ইজ দি কারেক্ট অপশন, অপশন বি ইজ দি কারেক্ট অপশন। ঠিক আছে, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। অপশন বি ইজ দি কারেক্ট অপশন হিয়ার। এন্ড দেন 2011, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2011-এ আসা একটা কোয়েশ্চেন, সেটা বলছে x³ dx বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8, x³ dx ডিভাইডেড বাই 1 প্লাস x টু দি পাওয়ার 8, তার ইন্টিগ্রেশন কত হবে? তার ইন্টিগ্রেশন কত হবে?
ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8। জাস্ট একটু অবজার্ভ করলে আমরা জিনিসটা বুঝতে পারছি, এখানে যে এক্স কিউব ডিএক্স রয়েছে, কার ডেরিভেটিভ উপরে রয়েছে সেটা দেখতে পারলেই আমাদের কাজ মিটে যায় এগুলোতে। তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 কে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার। এক্স টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 8 চলে আসবে, 4 দুগুণে 8। তাহলে এখন কেউ যদি বলে এক্স টু দি পাওয়ার 4 কে এক্স টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু জেড ধরবো, তাহলে ধরতে পারি। তাহলে এখানে আমরা পেয়ে যাবো 4x কিউব ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তার মানে এক্স কিউব ডিএক্স যেটা উপরে রয়েছে, গিভেন প্রবলেমে যেটা উপরে রয়েছে সেটা এক্স কিউব ডিএক্স, তার ভ্যালুটা তাহলে কত দাঁড়াচ্ছে, ডিজেড বাই 4। ডিজেড ডিভাইডেড বাই 4 চলে আসছে, এবং সেই ভ্যালুটা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা পাচ্ছি এক্স কিউব মানে হচ্ছে এক্স কিউব ডিএক্স মানে হচ্ছে ডিজেড বাই 4, তাই তো। তাহলে ডিজেড ডিভাইডেড বাই 4 অ্যান্ড হোল ডিভাইডেড বাই 1টা 1 এর মতো থাকলো, আর এক্স টু দি পাওয়ার 4 কে আমরা জেড ধরেছি, তাহলে জেড টু দি পাওয়ার 2। তাহলে 1/4 যেটা সেটা একদম ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম, তাহলে ডিজেড বাই 1 প্লাস জেড স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেটার আবার ফর্মুলা পড়ে যাচ্ছে ট্যান ইনভার্স জেড এর ফর্মুলায় পড়ে যাচ্ছে, তাই তো। আমরা ট্যান এর ফর্মুলা জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেটা হচ্ছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ, সাবস্টিটিউশনের ফর্মুলা ছিল, প্লাস সি। আর যদি ইন কেস এ ইকুয়ালস টু 1 হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা দাঁড়াবে ডিএক্স ডিভাইডেড বাই 1 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বা 1 প্লাস এক্স স্কোয়ার, কারণ 1 স্কোয়ার করলে 1ই হয়। এবং তখন ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কত দাঁড়াচ্ছে, 1/a মানে 1/1 মানে 1, তার মানে আর কিছু লেখার দরকার নেই। এটা তাহলে হচ্ছে ট্যান ইনভার্স এক্স চলে আসছে জাস্ট অনলি। আর কাউ যদি জানা থাকে যে ট্যান ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশন মানে ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, তাহলে তো আর কিছু বলারই থাকে না সেটা। তাহলে তার ট্যান ইনভার্স এক্স ডেরিভেটিভ যদি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয় তাহলে তার ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স হবে। তো এটা কত হলো, আর ইন্টিগ্রেশনের সাইনের কোনো প্রয়োজন নেই, সেটা হবে ট্যান ইনভার্স জেড প্লাস সি। আর জেড কাকে ধরেছি, এক্স টু দি পাওয়ার 4 কে, তাহলে 1/4 ট্যান ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এটা দাঁড়াচ্ছে 1/4 ট্যান ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, 1/4 ট্যান ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। ঠিক আছে। অনেকে যেটা করে আন্দাজে মারার ক্ষেত্রে আন্দাজে মারতে যাবে জিনিসটাকে, আন্দাজে মারতে কি কি করবে, তারা ভাববে যে নিশ্চয়ই বড় বড় অ্যান্সার গুলো অ্যান্সার হবে, আইদার ডিটাকে দেবে। আর কারো যদি আবার একটু বুদ্ধি খাটায় যে না এত বড় হয়তো হবে না, মাঝারি সাইজের কোনো অ্যান্সার হবে, তখন সে এক্স প্লাস ট্যান ইনভার্স করে এটাকে অপশনটা কারেক্ট করে আসবে। কিন্তু হলো কোনটা, অপশন বি, 1/4 ট্যান ইনভার্স এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এই এক্স জাতীয় বা এক্স স্কোয়ার জাতীয় টার্ম গুলো কিন্তু আসছেই না। ঠিক আছে। তাই আন্দাজ জিনিসটা ভুলে যেতে হবে, আন্দাজে মারার জন্য কিন্তু একদম কোনো ক্লাস করানোর প্রয়োজন নেই, কোনো বেশি খাতা ভরানোর প্রয়োজন নেই, ডাইরেক্ট পরীক্ষা হলে কি যেতে হবে, আন্দাজে মারতে হবে, এবং কোনো সেই সাথে ক্লাস করার যেমন প্রয়োজন নেই, ভালো নাম্বার পাওয়ার আশাটারও কোনো প্রয়োজন নেই। ভালো নাম্বার আশা করা কিন্তু যাবে না। ঠিক আছে। হয়তো মাইনাসেও নাম্বার চলে আসতে পারে এতই ভুল করলো আন্দাজে মারতে গিয়ে। আর নিশ্চয়ই আন্দাজে মারার জন্য একটা পরীক্ষা কন্ডাক্ট করা হয় না, এবং সব টিচাররা যে ক্লাস করাচ্ছেন সেই ক্লাসেরও প্রয়োজন হয় না, খাটনিরও কোনো প্রয়োজন হয় না, কোনো কিছুরই কোনো প্রয়োজন হয় না, যাবো আন্দাজে মারবো, যা ইচ্ছা তাই একটা নাম্বার পাবো, পেয়ে চলে আসবো, সেই ব্যাপারটাতেই হয়ে যায়। কিন্তু তার জন্য কিন্তু এত কিছু প্রিপারেশন, এত ক্লাস, এত পরীক্ষা কন্ডাক্ট করা, এত কোয়েশ্চেন করা, সমস্ত কিছু সিস্টেম অ্যারেঞ্জ করা এই আন্দাজে মারার জন্য কিন্তু করা হয় না। ঠিক আছে। তাই আমি এখনই বলছি, যাদের আন্দাজে মারার টার্গেট রয়েছে তারা দয়া করে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। স্ট্রিক্টলি আমি বলছি এটা, যাদের মনে হচ্ছে যে আন্দাজে মারবো পরীক্ষা হলে গিয়ে, তাহলে একদম ক্লাস করার কোনো দরকার নেই। করে কি হবে, টাইম নষ্ট হবে তোদের। যারা আন্দাজে মারার টার্গেট রয়েছে তাদের টাইম নষ্ট হওয়া ছাড়া ক্লাস করা মানে কিচ্ছু হবে না। আর যাদের কনসেপ্ট নিয়ে পরীক্ষায় সমস্ত কোয়েশ্চেন অ্যাটেম্প করার ইচ্ছা আছে, যাদের অ্যাপ্রোচ গুলোকে বোঝার ইচ্ছা আছে, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করার ইচ্ছা আছে, রিভিশন করার ইচ্ছা আছে, এবং সেই সাথে অবশ্যই অবশ্যই করে যারা সমস্ত কোয়েশ্চেন সুন্দর করে ট্রাই করতে চাইছো, তাদের জন্য ক্লাস। ঠিক আছে।
ক্লাস 12 এর পর এখানে জয়েন্টের জন্য পড়া হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবেই এটা ধরে বেঁধে করানোর ক্লাস নয়। ঠিক আছে? একটা মাধ্যমিকের পর যদি পরীক্ষাটা হতো তাহলে তাকে ধরে বেঁধে করানো যায়, কিন্তু একটা ক্লাস 12 এইচএস পরীক্ষা দেওয়া হয়ে গেছে মানে আর ধরে বেঁধে করানোর কোনো জায়গা নেই। সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই কনসাসলি নিজেদের ইচ্ছা অনুযায়ী নিজেদের সচেতনভাবে জিনিসগুলোকে করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট যে কোয়েশ্চেনটা এখানে দিয়েছে সেটা হচ্ছে cos 2x ডিভাইডেড বাই cos x dx। cos 2x ডিভাইডেড বাই cos x dx অর্থাৎ 2011 আসা একটা কোয়েশ্চেন, সিম্পল একটা কোয়েশ্চেন দিয়েছে এখানে, যেটা বলেছে cos 2x বাই cos x dx। এটাতে আমাদের শুধুমাত্র cos 2x এর যদি ফর্মুলাটা ফেলি cos স্কোয়ার x দিয়ে, সেটা কত, 2 cos স্কোয়ার x -1 ডিভাইডেড বাই cos x। জাস্ট ট্রিগোনোমেট্রি ফর্মুলাটা আমাদের যদি জানা থাকে মাল্টিপল অ্যাঙ্গেলের cos 2x এর ফর্মুলাটা কি cos স্কোয়ার দিয়ে, সেটা করলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে এখানে। তাহলে এবার যদি ডিভাইড করে নিই আলাদা আলাদা করে, তাহলে প্রথমটাতে আমরা পেয়ে যাচ্ছি 2 cos স্কোয়ার x বাই cos x dx মাইনাস ইন্টিগ্রেশন dx বাই 1 রয়েছে 1 বাই cos x, তার মানে dx বাই cos x। তাহলে দিস ইকুয়ালস টু, এখান থেকে 2টা বাইরে গেল, আর এখানে cos স্কোয়ার x আছে cos x আছে, তাহলে একটা cos x থাকলো উপরে কেটে গিয়ে, তাহলে cos x dx মাইনাস ইন্টিগ্রেশন 1 বাই cos x মানে sec x dx। আচ্ছা, তো এবার আমরা এটার ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। জাস্ট 2 cos x এর ইন্টিগ্রেশন সবাই জানি, সেটা হচ্ছে sin x। অনেকে আবার ভুল করে ডেরিভেটিভের মতো মাইনাস সাইন লিখে দেয়। ঠিক আছে, সেটা কিন্তু একদমই নয়। sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x, cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু sin x প্লাস sin x। আর এদিকে রইলো হচ্ছে মাইনাস sec x। তাহলে sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা আমরা জানি, sec x এর ইন্টিগ্রেশনের কিন্তু সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি চ্যাপ্টারটাতে একদম ডাইরেক্ট ফর্মুলা রয়েছে। কি সেই ফর্মুলা? sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কি? sec x এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে, ইন্টিগ্রেশন দুটো ফর্মুলা ছিল কিন্তু দুটো ফর্ম ছিল sec x dx। ডাইরেক্ট যে ফর্মটা আসতো সেটা হচ্ছে log mod sec x প্লাস tan x, log mod sec প্লাস tan। আর একটা যেটা ফর্মুলা ছিল সেটা হচ্ছে, এটাকে যদি একটু ঠিকঠাক অ্যারেঞ্জ করা যেত, ঠিক আছে, সাইন কজে ভেঙে তারপর ক্রস মানে জাস্ট এলসিএম করে, তাহলে একটা ফর্ম চলে আসতো সুন্দর। সেটা হচ্ছে log mod tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2। কিন্তু যেহেতু আমরা এখানে sec মাইনাস ট্যান এরকম ভাবে বা sec প্লাস ট্যান এইভাবে অপশন গুলো রয়েছে, তো আমরা সেকেন্ড অপশনটা নিশ্চয়ই চাইছে না। সেকেন্ড যে ফর্মুলাটা সেটা আমাদের দরকার নেই এখানে। এখানে প্রথম ফর্মুলাটা দিয়েই হয়ে যাবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই ফর্মেও অ্যান্সার থাকে। তাই দুটো ফর্মই আমাদের ইকুয়ালি ইম্পর্টেন্ট, ইকুয়ালি মনে রাখতে হবে। যে sec x এর ইন্টিগ্রেশন করলে sec x প্লাস ট্যান এক্সও যেমন হয়, সেরকম log mod tan পাই বাই 4 প্লাস এক্স বাই 2 ও কিন্তু হয়। ঠিক আছে, কখনো এটা দিয়ে থাকলে এটার রেসপেক্টে অ্যান্সারটা লিখবো, আর কখনো যদি sec x প্লাস tan x থাকে যেমন এখানে রয়েছে, সেই রেসপেক্টে কিন্তু লিখবো। ঠিক আছে, তার মানে এখানে আমাদের লিখতে হবে যে log mod sec x প্লাস tan x, log mod sec প্লাস ট্যানটা লিখতে হবে sec x প্লাস tan x প্লাস অ্যান আরবিটারি কনস্ট্যান্ট c। ঠিক আছে, তার মানে সঠিক অপশন কোনটা হবে? তাহলে 2 sin x মাইনাস log sec প্লাস tan, তার মানে 2 sin x, এটা সঠিক অ্যান্সার। ঠিক আছে, সবই কিন্তু দেখতে একই রকম। আমরা যদি ক্যালকুলেশন ঠিকঠাকও করি, কিন্তু অপশন কারেক্ট করার সময় অপশন মানে জাস্ট মার্ক করার সময় আমি যদি উল্টো করে দিই বা ভুল করে দিই চোখের আন্দাজে, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরো টাইমটাই নষ্ট হলো, অথচ আমরা সুন্দর করে জিনিসটা কি হবে বুঝলাম, কোন অ্যান্সারটা সঠিক অ্যান্সারটাই আমরা বের করলাম, অথচ অপশনটা দাগাতে উল্টো হয়ে গেল। কারণ অপশনগুলো কিন্তু দেখতে একই রকম, তাই খুব কনসাসলি, খুব সচেতন ভাবে, খুব সাবধানে এবং খুব ধীরে সুস্থে একদম সঠিকভাবে অপশনটা আমাদের কিন্তু মার্ক করতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু সব কটা অপশনই দেখতে একই রকম। কেউ এটার বদলে যদি এখানে প্লাস রয়েছে এটা খেয়াল না করে এটা কারেক্ট করে দেয়, তাহলে কিন্তু গেল। কেউ দেখতে হবে না আমরা খাতায় সঠিক করেছিলাম কিনা, রাফটা সঠিক করেছিলাম কিনা, সঠিক অ্যান্সার বের করেছিলাম কিনা, আমরা মার্ক কোনটা করেছি সেটার উপরে কিন্তু ডিপেন্ড করে আমরা নাম্বারটা পাবো। আমার সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু র্যাঙ্কটা আসবে। আমরা সময় নষ্ট করে একটা অঙ্ক করলাম,
সেটার প্রতি টাইম দিলাম, সেটাকে সুন্দর করে করলাম, সুন্দর করে অ্যান্সার বার করলাম, সঠিক অ্যান্সার বের করলাম, অথচ মার্ক করার সময় যদি একটা ভুল অপশনে মার্ক করা হয়ে যায়, তো সেক্ষেত্রে কি হলো, আমাদের টাইমটা নষ্ট হলো, আমাদের খাটনিটা বেকার হলো, আমাদের সঠিক কোয়েশ্চেন সঠিক অ্যান্সারটা আমরা বের করেছিলাম, এর প্রতি একটা আফসোস তো আমাদের থেকেই গেল, সেটা সবচেয়ে বড় কথা। এবং সেই সাথে আবার একটা নাম্বারটা তো পেলামই না, আবার সেই সাথে একটা ফ্রিতে নেগেটিভ মার্কিংও পেয়ে গেলাম, অথচ আমরা অ্যান্সারটা সঠিক বার করেছিলাম। তাই এই জায়গাটা যাতে না হয় সেই জন্য খুব কনসাসলি থাকতে হবে আমাদের, খুব সচেতন ভাবে জিনিসগুলোকে অ্যাটেম্প করে আসতে হবে, মার্ক করতে হবে অপশনগুলোকে। ঠিক আছে। একটা যদি কোয়েশ্চেন আমরা আন্দাজে মারি, তো আন্দাজে মারা কোয়েশ্চেনের প্রতি কিন্তু আমাদের কোনো আফসোস হবে না যে ভুল হয়ে গেছে, কিন্তু একটা সঠিকভাবে অ্যান্সার করে এটা জানা জিনিসে যদি আমরা অপশনটা মার্ক করতে ভুল করে ফেলি বেখেয়ালিতে, তাহলে কিন্তু আমাদের খুব গায়ে লাগবে, খুব আফসোস হবে, এবং ওই 1 নম্বর যদি কাটাও যায়, সেই 1 নম্বরের জন্য কিন্তু র্যাঙ্কটা আমাদের অনেকটা পিছিয়ে যাবে, মাঝখানে কিন্তু অনেকজন সেখানে ঢুকে যাবে। তাই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি নিতে হবে মার্ক করার সময়। তাহলে ইন্টিগ্রেশনটা করা যাক। ইন্টিগ্রেশনটা কি বলেছে আমাদের? ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x ডিভাইডেড বাই 1 - 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? দিস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x কে আমরা লিখতেই পারি সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4x হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 1টাকে আমরা আবার লিখতে পারি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে 1, আর 1কে আমি তারও স্কোয়ার দিতে পারি, কোনো অসুবিধা নেই, -2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে উপরে সাইন টু দি পাওয়ার 4x হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার, তার মানে এ স্কোয়ার, মানে উপরের পোর্শনটা পড়ছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায়, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তে পড়ে যাচ্ছে, যেখানে এটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স বা সাইন টু দি পাওয়ার 4x এবং বিটা হলো কস টু দি পাওয়ার 4x, তাই তো? তার মানে এ প্লাস বি মাইনাস বিতে ভাঙলে সেটা আমরা পাবো সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x। উপরের পোর্শনটার কাজ হয়ে গেল। এবার চলে আসবো নিচের পোর্শনটা। নিচের পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার -2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তার মানে ব্যাপারটা এসে গেছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার -2ab, যার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যার ফর্মুলা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেখানে এটা কত, এটা ওই একই সাইন টু দি পাওয়ার এক নয় সাইন স্কোয়ার এক্স, আর বিটা হচ্ছে কস স্কোয়ার এক্স নিচের পোর্শনে। এটা হচ্ছে উপরের পোর্শনের কাজ, এটা হচ্ছে নিচের পোর্শনের কাজ। তাহলে এবার যদি আমি বসাই সেটা ভ্যালুটা, তাহলে তাহলে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার, সেটা হচ্ছে এ তার আবার স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার আবার হোল স্কোয়ার ডিএক্স। ব্যাস হয়ে গেল। এবার একটা পার্ট কেটেই যাচ্ছে এখান থেকে সুন্দরভাবে। তাহলে পড়ে থাকছে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, আর এখানে সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x থাকছে। খুব সুন্দর একটা প্রবলেম দিয়েছিল এটা। আর নিচে কত থাকছে? সাইন স্কোয়ারে আবার হোল স্কোয়ার, তার সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স। এবার এই পোর্শনটা তো পুরোপুরি কেটেই যাচ্ছে, তাহলে থাকলো কত? সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 4 মাইনাস কস টু দি পাওয়ার 4, যেটাকে আমরা অবশ্যই বলতে পারি, যেই লাইনটাকে আমরা অবশ্যই কিন্তু এক্সপ্রেস করতে পারি এই ফর্মে, যে সাইন টু দি পাওয়ার 4 মানে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তার মানে কত হলো ইন্টিগ্রেশন? তাহলে আবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে পড়ে গেল, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সাইন স্কোয়ার এক্স
প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স, যার মধ্যে আবার এই পোর্শনটা হচ্ছে 1, যার মধ্যে আবার ওই পোর্শনটা কত, তার ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম অনলি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, আবার কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস 2x। আমরা জানি কি মাইনাস যদি কমন নিই তাহলে এখানে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স থাকছে, যার ভ্যালু হচ্ছে কস 2x। এটা মানে কি, এটা মানে হচ্ছে কস 2x, তাই তো। কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস 2x, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে হচ্ছে 1, আর কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে হচ্ছে কস 2x। তাহলে মাইনাস ইন্টিগ্রেশন কস 2x dx, এবং সেটাকে ইন্টিগ্রেট করলে আমরা কত পাচ্ছি, কস এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন 2x, যেহেতু x এর সঙ্গে একটা 2 রয়েছে তাই নিচে সেটা 2টা বসবে, তাহলে মাইনাস হাফ সাইন 2x প্লাস সি। খুব সুন্দর একটা ইন্টিগ্রেশন ছিল, ঠিক আছে। এগুলো অবশ্যই আমাদের খুব প্র্যাকটিস ছাড়া কিন্তু এগুলো নামবে না। হুট করে যদি প্র্যাকটিস ছাড়া আমরা এগুলো চলে যাই, আন্দাজে মারা ছাড়া কিন্তু গতিকে থাকবে না। আর আন্দাজে মেরে আমাদের লাভটা কি, ঠিক আছে, সেটাতে -ও নাম্বার হয়ে যেতে পারে। তাই অবশ্যই আমরা কিন্তু প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। অন্তত এই যে সময়, লাস্ট সময়গুলো আমাদের কিন্তু অবশ্যই লাস্ট 2 মাস বা যেটুকুনি সময় আমরা পাবো না কেন, সেটা কিন্তু অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। অবশ্যই সমস্ত কনসেপ্ট গুলো বারবার করে রিভাইজ করতে হবে, সমস্ত ফর্মুলা গুলোকে আমাদের চোখ বোলাতে হবে, এবং সেই সাথে কিন্তু প্রিপেয়ারটা ভালো করে হতে হবে, ঠিক আছে। তার মানে সঠিক অপশন হবে হচ্ছে অপশন এ। অপশন এ ইজ দি কারেক্ট অপশন। অপশন এ ইজ দি কারেক্ট অপশন, ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আজকের প্রবলেম গুলো যেগুলো আমরা, তার মানে আমরা টাইপ গুলো বুঝতে পারলাম কিভাবে কি রকম কোয়েশ্চেন আসছে, এবং ঠিক কিভাবে আমাদের সেই অ্যাপ্রোচ গুলো করতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসে এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ইম্পর্টেন্ট লেকচারে, এবং প্রতিনিয়ত আমি ভিডিওগুলো আপলোড করতে থাকবো এবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য, এবং সেই সাথে যেই মেন্সের জন্য অবশ্যই সে। এবং নেক্সট ক্লাসে তাহলে আমরা আইদার এই চ্যাপ্টারের কিছু কোনো আরো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, অথবা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে করব, ঠিক আছে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, কারণ এতটা ইনফরমেটিভ, এতটা কনসেপচুয়াল, এতটা কম্প্যাক্ট ওয়েতে সুন্দর করে করানো ভিডিও সেটা কিন্তু ইউটিউবের বুকে খুব কমই আছে, ঠিক আছে। তো যাই হোক, তোমরা খুব ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখো, মন দিয়ে খাতায় নোট ডাউন করো, না দেখে প্র্যাকটিস করো, এবং এই ধরনের আরো আরো কোয়েশ্চেন তোমরা অ্যাটেন্ড করার জন্য ট্রাই করো। এবং সেই সাথে আরো একটা ইনফরমেশন তোমাদের দেওয়ার রয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা। সেটা হচ্ছে আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য লাস্ট মোমেন্ট, এবং যেই মেন্স এর জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এবং যেই মেন্স দুটোর মিলিতই লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচ 2 মান্থস এর জন্য আমরা চালু করছি। এবং সেখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে পুরো জিনিসটা 2 মান্থস এর মধ্যে আবার রিকভার করা হবে, রিক্যাপ করা হবে, রিভিশন করা হবে, কোয়েশ্চেন প্র্যাকটিস করানো হবে, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে এরকম ভাবে। এবং সেই সাথে প্রত্যেকটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়া হবে আরো একবার করে, যাতে লাস্ট মোমেন্টের সমস্ত 11-12 যা যা ক্লিয়ার কনসেপ্ট আমাদের দরকার ওই জয়েন্ট এন্ট্রান্সের জন্য, সেগুলো পুনরায় রিক্যাপ হয়ে যায়, পুনরায় সেগুলো আমাদের কাছে আরেকবার মাথায় গেঁথে যায় ভালো করে, এবং সেগুলোকে যাতে আমরা অ্যাপ্রোচটা ভালো করে করতে পারি, সেগুলোকে অ্যাপ্লাই করে যাতে এমসিকিউ সমস্ত কিছু আমরা ঠিকঠাক করে অ্যাটেন্ড করতে পারি, সেই জায়গাটা নতুন করে তৈরি করে দেওয়া হবে লাস্ট মোমেন্ট প্রিপারেশন ব্যাচে। তো সেক্ষেত্রে তোমরা যদি জয়েন করতে চাও, আজই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। সেই নাম্বারটা হচ্ছে 8240849647। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এবং যে ফিস রাখা হয়েছে সেটা হচ্ছে 2 মান্থসের জন্য অত্যন্ত কম, সেটা হচ্ছে 199। কেননা যে প্রিপারেশন তোমরা এখানে পাবে সেই প্রিপারেশনের জন্য 199 একদম সামান্য বা নগণ্য বললেই চলে, যেটা কখনোই হতে পারে না। সেই রকমই ফিস আমাদের সকলের কথা মাথায় রেখে রাখা হয়েছে। তোমরা অবশ্যই আজই হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারে। ম্যাথামেটিক্স এর কমপ্লিট প্রিপারেশনের জন্য, কমপ্লিট রিভিশনের জন্য, জয়েন্ট এন্ট্রান্সের জন্য আজই এসএমএস করো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। তো আজকের মতো এতটাই থাক। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচারে, নেক্সট কোনো ইম্পর্টেন্ট টপিকের আলোচনা, নেক্সট কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ প্র্যাকটিসে। এবং ততক্ষণের জন্য তোমরা জিনিসগুলোকে ভালো করে দেখতে থাকো, ভিডিওগুলো ভালো করে ফলো করতে থাকো, এবং ততক্ষণের জন্য চলো টাটা।